প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক একজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো লুবাবাকে নিয়ে। লুবাবা একজন মোটিভেটেড স্পিচ দেয়, সে শিশু শিল্পী, সে গান করে, সে নানা রকম ভিডিও কন্টেন্ট দিয়ে সচেতন করবার চেষ্টা করে এবং সে শিশু কিশোরদের মাঝেই এখনও পর্যন্ত তার বিচরণ। আমরা সেই লুবাবাকে নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে পেয়েছি লুবাবা এবং অর্থাৎ সিমরিন লুবাবাকে আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি। আমি লুবাবা তোমাকে স্বাগত জানাই আমাদের আজকে যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। এবং একই সাথে যে বিষয়টি বলছিলাম যে তুমি তো একটা মাধ্যমিক পর্যায়ে স্কুলে পড়াশোনা করছো এবং আমরা প্রত্যেকেই জানি যে তোমার পরিবারটা অভিনয় শিল্পের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তোমার দাদা আব্দুল কাদের, যিনি অভিনয়ের মাঝে সারা জীবন বেঁচে ছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু আমরা সেই আব্দুল কাদেরকে তোমার মাঝেই কিন্তু খুঁজে পাই। কিন্তু আমরা নানাভাবে দেখেছি যে তুমি যখন একেবারে শিশু থেকে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছ, কিন্তু নানাভাবে তুমি এই সমাজের মধ্যে নিজকে ইনভলভ করে ফেলছো। তুমি একটা ভালো কন্টেন্ট তৈরি করছো, তুমি সুন্দর সুন্দর চমৎকার গান তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছ, তুমি কমার্শিয়ালও নিজকে ইনভলভ করেছো। আসলে একজন শিশু লুবাবা, তুমি নিজকে কিভাবে দেখতে চাও? তুমি একজন গানের শিল্পী, তুমি অভিনয় করো, তুমি ভিডিও কন্টেন্ট দাও, তুমি অ্যাওয়ারনেস করো, শিশু কিশোরদের নিয়ে কথা বলো। লুবাবা, তুমি নিজকে আসলে কিভাবে দেখতে চাও? যেহেতু আমি এখনও ছোট একটা মানুষ, আমি শিখছি, প্রতিদিনই শিখছি। আর যেটা আমার মনের ভিতরের থেকে বলা, আমি সেটা মানুষকে বলি। আর হচ্ছে ভবিষ্যৎ যেটা হচ্ছে দেখি আল্লাহ কী বানায়। আর হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি যে পাইলট হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, মানে সবসময় চেঞ্জ হয়। নিজের মন যেটা চায় সেটা মাঝে মাঝে হতে ইচ্ছা করে, মাঝে মাঝে চিন্তা করে ডিজাইনার হব। কিন্তু আর সিঙ্গার আর অ্যাক্টর সেটা হচ্ছে আমার একটা হবি টাইপের জিনিস, যেটা হচ্ছে আমি শখের বয়সে করছি। আমার দাদা হচ্ছে কখনো আমাকে মিডিয়াতে মানে ভালো ভালো কাজে আমার দাদা খুবই খুশি হতো। যখন আমি ছোট ছোট টিভিসি করতাম তখন খুবই খুশি হতো। আর এই যে অ্যাক্টিং, ফটোশ্যুট, মডেলিং, সিঙ্গিং, এসব আমি নিজের শখের হিসাবে করছি। আর বড় হলে ইনশাল্লাহ আমি এন্টারপ্রেনার বা বিজনেস টাইপের দিকে যাবো ইনশাল্লাহ। বাবা, শুনলাম তোমার কাছ থেকে তুমি আসলে অনেক কিছু হতে চাও এবং একটি মানুষের পরিপূর্ণতা লাভ করে সে যখন সোসাইটিকে, সমাজকে কিছু দিতে পারে। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, পাইলট হতে চাও, একজন এন্টারপ্রেনার হতে চাও। কিন্তু এখন তোমার যে সময়টি, এই সময়টির মধ্যে তুমি আসলে যেটুকু কাজ করছো, এই কাজের মধ্যে তুমি কীরকম রেসপন্স পাচ্ছ? আলহামদুলিল্লাহ, সবাই আমাকে ভালোবাসছে। আর হচ্ছে যেই কাজই করছি না কেন, আমি সবসময় বেছে বেছে কাজ করছি। আর আমি চাই যে হচ্ছে সবাইকে নতুন নতুন কাজ দিয়ে উপহার দিতে। সো সবসময় ট্রাই করি নতুন কাজ করতে। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। তো এটা আমার জন্য অনেক বড়। আমরা ইতিমধ্যে একটা কন্টেন্ট দেখেছি, যে কন্টেন্টটা হচ্ছে গিয়ে দেখেছি যে জলবায়ুর নানা রকম চ্যালেঞ্জ নিয়ে তুমি বেশ কয়েকটি ভিডিও কন্টেন্ট দিয়েছো এবং তুমি গাছ লাগানোর কথা বলেছো, শিশুদের ইনভলভমেন্টের কথা বলেছো, সমাজের নানা শ্রেণী পেশার মানুষের ইনভলভ করে কীভাবে এই যে তাপদাহ কমানো যায় সেখানে দেখেছি। তোমরা হিট অফিসারের কথাও তুমি বলেছো এবং এক জায়গায় গিয়ে হিট অফিসারের প্রসঙ্গে তুমি বলেছো যে একা হিট অফিসারের পক্ষে কিন্তু এই যে আমাদের এই তাপদাহ কমানো বা আমাদের জলবায়ুর যে চ্যালেঞ্জ সেটি কমানো সম্ভব না। তো তুমি কি মনে করো এই যে অ্যাওয়ারনেসটা, যেটি আমাদের এখন প্রচণ্ড তাপ, আমরা 42, 43, 44 ডিগ্রি পর্যন্ত আমরা দেখেছি আমাদের গরমের তাপমাত্রা উঠেছে, আমাদের এই ক্ষেত্রে শিশুদের, বিশেষ করে শিশু কিশোরদের কী করা উচিত? অ্যাকচুয়ালি এই যে আমাদের যে এই বছরে যে এত গরম পড়েছে, এই বছরেই না, পরের বছর, তার পরের বছর তো আরও অনেক গরম পড়বে যদি আমরা গাছ না লাগাই। আর দিনের পর দিন কিন্তু আমাদের দেশে গাছ কমে যাচ্ছে, কারণ যে নতুন নতুন বিল্ডিংস হচ্ছে, ফ্যাক্টরিজ হচ্ছে, ফ্যাক্টরির যে পলিউশনটা, এটা কিন্তু আমাদের আকাশের যে ওজোন লেয়ারটা অনেক কমায় দিচ্ছে। আর খুবই তাপটা আমাদের সূর্যের আরও বেড়ে যাচ্ছে। তো আমি নিজেও বাচ্চা, আমি হচ্ছে গাছ লাগাই। আমাদের ছাদে যেই খালি জায়গা আছে সেটাতে আমি চেষ্টা করি গাছ লাগানো। আমি যেটা চাই হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মানে শেখানোর জন্য যে গাছ না কাটা, তারপরে তারা যেটাই পায় না কেন তারা হচ্ছে তাদের ঘরে বা ছাদের উপরে একটু গাছ লাগাক। এটা কিন্তু আমাদের নিজের জেনারেশনের জন্যই ভালো, যে যখন আমরা বড় হব তখন আমাদের এত গরম পড়বে না।
লবা, তুমি এই যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কথা বললা, তুমি ছাদে গাছ লাগাচ্ছ এবং শিশু কিশোরদেরকে গাছ লাগানোর কথা বলছো, কিন্তু এখানে একটা ফুল প্যাকেজ ইনভলভমেন্ট দরকার। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে কাজ করতে হবে, যাতে গাছ না কাটে, মানে বেশি করে গাছ লাগায়, পরিবেশ যাতে দূষণ না করে, প্লাস্টিক দূষণ না করে। এখানে কিন্তু একটা মাল্টিপল যে কার্যক্রম সেখানে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একজন হিট অফিসারের কথা তুমি বলেছ, এবং সেই হিট অফিসার আমরা দেখেছি সদ্য নিয়োগপ্রাপ্ত, তিনি হয়তো কাজ করছেন, কিন্তু হিট অফিসারের কাজকে তুমি কিভাবে দেখছো যে আমাদের তাপদাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কি পারবেন এই যে তার এলাকা, যেটা সিটি কর্পোরেশন এলাকা, সে এলাকায় এই যে গরমের তাপমাত্রা, সে তাপমাত্রাকে কমিয়ে রাখতে? আমি যেটা মনে করি যে এটা শুধু একটা মানুষেরই কাজ না, এটা আসলে দেশের সবার কাজ। একটা মানুষই তো একটা গাছ লাগাতে পারবে না, তাই না? মানে হ্যাঁ, হিট অফিসারের অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু এটা আমাদের দেশের সবার দায়িত্ব যে সবার বাসায় বাসায় একটা হলেও গাছ লাগাতে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের পুরা দেশের জন্য কাজ। এটা আমাদের জন্যই ভালো যদি এত গরম না পড়ে, এটা আমাদেরই ভালো। আমরা নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে হিট অফিসারকে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, কেউ কেউ সাধুবাদ জানাচ্ছে, কেউ কেউ সমালোচনা করছে। তাহলে এই যে হিট অফিসার যিনি নিয়োগ পেয়েছেন, এটি বাংলাদেশের নতুন একটি পোস্ট, তিনি তার এলাকায় আমরা দেখছি হিট অফিসার যিনি, তিনি তার এলাকায় এই যে তাপদাহ নিয়ন্ত্রণ সহ পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন। তো এই যে সমালোচনাটা হচ্ছে হিট অফিসারকে নিয়ে, সেই জায়গায় তুমি কি মনে করো যে আসলে এই সমালোচনা কেন, বা উনি কি করতে পারতেন? আমি মনে করি আমরা সমালোচনা না করে নিজের কাজে ব্যস্ত থাকি। আর হচ্ছে উনি তো একা মানুষ, উনার তো এত কিছু করার মানে সবার বাসায় বাসায় গিয়ে তো তিনি গাছ লাগাতে পারবেন না। তো আমাদের সবার উচিত সবাই মিলে কাজ করা উচিত। আমরা সমালোচনা না করে আমাদের নিজের কাজের সাথে ব্যস্ত থাকা উচিত। আমরা মনে করি যে শুধুমাত্র যে একা হিট অফিসার বা সিটি কর্পোরেশন বা বন পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়, তাদের পক্ষে কিন্তু আমাদের যে তাপদাহ কমানো সেটি সম্ভব না। আমরা সবাই মিলে কিন্তু সেখানে কাজ করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে, প্লাস্টিক দূষণ আমাদেরকে দূর করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। তাহলে হয়তোবা আমরা এখন যে বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা তাপদাহর জন্য, ওই গরমের জন্য যেভাবে অস্থিরতা করছি, বা আগামী বছর বা তার পরের বছর আরও বেশি যে আমাদের গরম হতে পারে, আমাদের তাপমাত্রা বাড়তে পারে, সেই জায়গার এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো। লুবাবা, তোমার সাথে যদি একটু আসি, আমরা তো তোমার অ্যাওয়ারনেসগুলো দেখতে পাই এবং সেখানে আমরা গানের কথাও দেখতে পাই। আমি দেখেছি যে তুমি একটি গান যেটি গেয়েছো, সেটি হচ্ছে গিয়ে শ্রীলঙ্কান একটা গান, এবং সেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, এবং তুমি তাদের নিজস্ব ভাষায় সেই গানটি গেয়েছো, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলা এবং গানটা শিখলে, এবং দেখলাম সেই গানের মধ্যে কিন্তু যে মনে হয়নি যে এটা তুমি নিজের ভাষা নয়, অন্যের ভাষায় গান গাচ্ছ। কী কারণে, কীভাবে গানটি গেলা, এবং ওই যে জনপ্রিয়তা পেয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গানটি সম্পর্কে একটু বলবা কি তুমি? জি, অবশ্যই। এই গানটি আমার প্রথম শেখা হয় যখন আমি আমার ভাইয়ার সাথে ছিলাম। আমার ভাই আমাকে ইউটিউবে এই গানটি শোনাচ্ছিল, তো আমি আস্তে আস্তে প্র্যাকটিস করলাম, তারপরে আমি শিখলাম। তারপর এটা হচ্ছে মানে মিউজিক করার জন্য মিউজিক, তারপর টোন, তারপরে সব বানানো হলো। তারপরে আমি এটা ইউটিউবে ছাড়লাম, তখন আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক সাড়া পেয়েছে। এটা এমনিও একটি খুবই ভাইরাল গান ছিল, কি গান? মানিকে মাগে হিতে। আচ্ছা, এটা শ্রীলঙ্কায় খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, অনেক, এবং বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তো গানটি গাবার পরে তোমার রিয়াকশনটা কি? তুমি কিভাবে মানুষের কাছ থেকে এর প্রতিক্রিয়া পেয়েছো? আলহামদুলিল্লাহ, মানুষ এটা অনেক পছন্দ করেছে। বাংলাদেশে আমি প্রথম ছিলাম না গাওয়ার জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি খুবই ভালো করেই গানটা তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর মানুষ এটা খুবই পছন্দও করেছে। তো যে শ্রীলঙ্কান গানটি, সেই গানটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা দেখেছি তুমি গেয়েছো, এবং তুমি সেই গানের মধ্যে মনে হয়েছে যে তুমি শ্রীলঙ্কান একজন নাগরিক। তো সেই গানটিকে আবার একটু আমাদের শোনাবা? অবশ্যই। মানিকে মাগে হিতে মধুয়ে নুরা হে গুমিয়াবে अविलेवी नेरिए नुम्बे नागे मगनत में हमें हायावी सीवेवी माँ तेके लग मदवतना हुरु प्रेमक पटलना रुअनारी मनहारी सुकुमारी नमथमा तेके लग मदवतना हुरु प्रेमक पटलना रुअनारी मनहारी सुकुमारी नमथमा मानिके मगे हिते। তোমার কাছ থেকে একটা বিদেশি গান শুনলাম, তোমার কাছ থেকে আমরা পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং তুমি নানা রকম কন্টেন্ট দিয়ে
তুমি শিশু কিশোর সবাইকে সচেতন করবার চেষ্টা করো। তোমার অনেক ফলোয়ার রয়েছে, সেই ফলোয়ার শুধুমাত্র যে শিশু কিশোররা তারা নয়, অনেক ফলোয়ার দেখা যাচ্ছে যে অনেক সিনিয়ররা তোমাকে ফলো করে। তো তুমি কি মনে করো যে আমাদের এই যে শিশু কিশোরদের জন্য তুমি কি কন্ট্রিবিউট করতে পারো, তোমার প্ল্যান কি? স্টিল উই বিলিভ দ্যাট তুমি এখনও মাত্র মাধ্যমিক পর্যায়ে পড়ছো, ক্লাস 6-7-এ পড়ছো। এই যে আমাদের শিশুরা যারা ধীরে ধীরে বড় হচ্ছে, আরও বড় হবে, একদিন হয়তো তুমি স্বপ্ন দেখছো পাইলট হবে, একদিন মন্ত্রী হবে, এমপি হবে, তুমি শিশুদের নিয়ে তোমার কাজ করবার কি কি জায়গা তুমি তৈরি করতে চাও? আমার যে সামর্থ্য অনুযায়ী মানে আমি চাই যে মানুষকে হেল্প করতে। মানে আমি কখনো আমার কিন্তু বার্থডে সেলিব্রেট করি না, আমি হচ্ছে এতিমখানা, যেখানে এতিমখানা আছে তাদেরকে খাবার দিই, তাদেরকে না হলে কোরআন শরীফ গিফট করি বাচ্চাদেরকে। আর হচ্ছে আমি যেটা মনে করি, আমরা সবাই ছোট, আমিও ছোট, আমি যেটা বুঝি আমি সেটা সব বাচ্চাদেরকে বলি। আর আজকাল মানে কি জেনারেশনটা মানে একটু আমাদের কেয়ারফুল থাকা উচিত, আমাদের বোঝা উচিত যে এই যে মা বাবা যে আমাদেরকে রাতে বাইরে বের হতে মানা করে, আমাদের এত ফ্রেন্ডের সাথে মিশতে মানা করে, এটা কারণ অবশ্যই আছে। কারণ যে মা বাবারা জানে যে তুমি যদি একটা খারাপ মানুষের সাথে মিশো তুমিও খারাপ হয়ে যাবা। তো আমি মনে করি যে আমার মা বাবা যে এত স্ট্রিক্ট, আমার মা বাবা কিন্তু অনেক স্ট্রিক্ট, আমার মা বাবা দাদি মানে খুবই স্ট্রিক্ট। কারণ যে আমি বুঝছি এখন কেন স্ট্রিক্ট, কারণ যে এই জেনারেশনটা দেখার পরে সব মা বাবারই স্ট্রিক্ট। কারণ যে তারা চায় না যে তাদের বাচ্চা অন্য মানুষের মতন হোক, তারা চায় যে তাদের বাচ্চা একটা সাকসেসফুল একটা বিজনেস ওম্যান হোক, ডক্টর হোক, ডিজাইনার হোক, নিজে একটা খুবই মানে সাকসেসফুল একটা মানুষ হোক, আমাদের মা বাবা চায়। তো এই প্রসঙ্গে দেখো, তুমি তো নিশ্চয়ই দেখেছো ইতিমধ্যে কিশোর গ্যাং, ইফটিজিং, নানা রকম সমস্যা তুমি তৈরি হয়েছে। এবং যদি দেখা যায় যে আমাদের মা বাবারা একটু খবর নিতে যায় সন্তানদের প্রতি, সে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, সে প্রাইভেট পড়তে যাচ্ছে কিনা, স্কুলে কলেজে যাচ্ছে কিনা, এতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক সময় রাগ করে। তো এটা কি করা উচিত কিনা তুমি মনে করো? মা বাবা যদি খবর রাখে, রাগ করা উচিত কিনা? অবশ্যই কোনো রাগ করা উচিত না, কারণ যে মানে আজকাল বাচ্চারা তো মানে ঠিক আছে আমি ভালো, কিন্তু আমার ফ্রেন্ডের ভিতরে একজন খারাপ, তো পুরো সবাই খারাপ হয়ে যাবে। ও আমাকে একদিন বলবে যে আসো আমরা কোথাও যাই, মানে থাকে না মানে একটা খারাপ ইনফ্লুয়েন্স দিবে, যেটা আমাকেও খারাপ করে দিবে। আর মা বাবা যে বলে যে হচ্ছে কই যাচ্ছ, কী করো, কার সাথে কথা বলো ফোনে, কাকে টেক্সট করে, তো আমাদের ভালো। কারণ যে আমাদের মা বাবা চায় না যে আমরা অন্য বাচ্চাদের মতন মানে ক্ষতিতে পড়ি। মানে আজকাল বাচ্চারাও তো কত মানে রিস্কে বিপদে পড়ে যাচ্ছে, নিজে হয়তো ভালো কিন্তু খারাপটার সঙ্গে সঙ্গে এসে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু তোমার বয়সী অনেক শিশু কিশোররা কিন্তু দেখা যাচ্ছে এখন নানাভাবে প্রভাবিত হয়ে পোল পার্টিতে যাচ্ছে, ডিস্কো পার্টিতে যাচ্ছে এবং তারা খারাপ সঙ্গে মিশে যাচ্ছে। তাদের প্রতি তোমার কোনো ধরনের কোনো সুপারিশ আছে কিনা, বাচ্চারা যাতে এগুলি না করে? আমি একটা ছোট বয়সী মানে টিনেজার লাইফে না, মানে যখন আমরা ফ্রেন্ডসদের সাথে থাকি তখন আমাদের মানে লাইফের যে রুটিন, যে ফ্লোটা ওটা চেঞ্জ হয়ে যায়। আমরা সারাক্ষণ বাইরে যাই, টেক্সট করি, ফোন দেখি, আর মানে খুবই একটা ইন্টারনেট লাইফে থাকি। আর আমি যেটা মনে করি এই যে টিনেজার বয়সে যদি আমরা ইসলামকে একদম প্রায়োরিটাইজ করি তখন আমাদের জীবনটাই সুন্দর হয়ে যাবে, আমাদের একা থাকতেও তখন ভালো লাগবে না। যেমন আমি আলহামদুলিল্লাহ আমার যে ফ্রেন্ডস আছে সবাই ক্লোজ, কিন্তু যে খারাপ আমি তার সাথে ডিস্টেন্স করে ফেলি, কারণ যে আমি নিজেকে তো খারাপ বানাতে পারবো না। আমি যেটা মনে করি একটা ফ্রেন্ড থাকা ভালো 100টার থেকে। অফকোর্স একটা ফ্রেন্ড যদি আপনাকে ইসলামের ব্যাপারে টিচ করে, তোমাকে ইসলামের পথে নেয়, তাকে তুমি সারা জীবনের জন্য রাখো। কারণ যে এই টিনেজার বয়সে আমরা দেখি মানে কত কিছু করতে ইচ্ছা করে, কত কিছু মন চায় করার জন্য, কিন্তু আমরা যদি এই বয়সে ইসলাম যে মানে ধর্মকর্ম যে যার ধর্মের মতো আছে, যে হিন্দু ধর্ম পালন করবে, যে মুসলমান ধর্ম পালন করবে, তারা যদি নিজেকে সংযত রাখে, যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে যে বললা যে 10টা খারাপ বন্ধুর চাইতে একজন ভালো বন্ধু থাকাই ভালো। এবং সেক্ষেত্রে বন্ধুদের মধ্যে তুমি কি কখনো খুঁজে পেয়েছো যে কোনো বন্ধু তোমাকে ইনফ্লুয়েন্স করে খারাপ কাজ করবার জন্য, তুমি তার কাছ থেকে কীভাবে বেরিয়ে আসছো? আমি খুবই একটা মানে কী বলবো, আমি কার সাথে ঝগড়া করতে পারি না। আমি ঝগড়া করলেও হেসে ঝগড়া করি, আমি কখনো এমন করি না। আল্লাহ দেখবেন আল্লাহই দূরে সরাই দিবে। আমি সবার সাথেই মিশি, কিন্তু নিজের ব্যাপার কখনো কেউ কাউকে খারাপ বানাতে পারে না যদি কেউ চায় না।
সো ওটা সবসময় নিজেকে বুঝতে হয় যে আমি যদি খারাপ হতে চাই তাহলে আমি হতে পারবো, আমি যদি চাই না, আমি মন থেকে মনে করি যে না আমি একটা ভালো মানুষ, তাহলে কারো সামর্থ্য নেই তাকে খারাপ বানানোর। তাহলে এই জায়গায় আমরা একটু বলতে চাই, যারা আজকে শিশুরা কিশোররা রয়েছে, তোমরা ভালো করে লেখাপড়া করবা, বা আমার কথা শুনবা, স্কুলে কলেজে যাবা, লাইব্রেরিতে যাবা, খেলাধুলা করবা। এই যে কিশোর গ্যাং বলি বা কিশোর অপরাধ বলি, এই যে সাইবার ক্রাইম করি, সারাক্ষণ মোবাইলের মধ্যে খারাপ টেক্সটিংগুলি করা, খারাপ কন্টেন্টগুলি দেখা, এগুলি যাতে না করে সেদিকে আমরা তোমার আজকের এই কথার মধ্যে দিয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি, তাই না? আমার কথা ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিজে ছোট মানুষ, আমি না হলে গুছায় কথা বলতে পারি না, কিন্তু আমার কথাগুলো একটু বুঝে দেখেন, খুবই মিনিংফুল। আমরা তো নানা প্রসঙ্গে শুনলাম বাবা, কিন্তু একটা বিষয় আমাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন তৈরি হয়েছে, এবং সে প্রশ্ন কোনো খারাপ প্রশ্ন নয়, কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে। কৌতূহলটা হচ্ছে এরকম যে তুমি হঠাৎ করে একদিন দেখলাম যে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ, তার কার্যালয়ে গিয়েছো, তুমি সেখানে দেখলাম গিয়ে ভাত খেলা, মানে কী কারণে কী পরিস্থিতি তুমি সেখানে গিয়েছিলা, এবং সেই যাওয়ার পরে তুমি কী ধরনের ফলাফল পেয়েছো? ডিবি অফিসে তো বড় ছোট আরও নামি দামি বড় মানুষরাও তো যায়, তো মানে আমি আমার সমস্যার জন্য গিয়েছিলাম, আমি এটার সমাধান পেয়েছি। হারুন আঙ্কেল আমার কথা আর আমার হচ্ছে যেটা আমার বলার ছিল খুবই ভালো করে শুনেছে। আর আমি যেটা মনে করি যে আমাদের যে প্রবলেমস আছে আমরা এটা মাঝে মাঝে মানে বলতে ভয় পাই, কিন্তু যে হচ্ছে আমাদের কি সমস্যা আমরা এটা বলতে ভয় পাই, কিন্তু আমাদের জানা উচিত যে ডিবি হারুন আঙ্কেল সবার জন্য, সবার উপকার করার জন্য সবসময় ওখানে বসে আছে। আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম একটা কাজে, তো তখন আমার পাশ দিয়ে ডিবি হারুন আঙ্কেলের অফিস ছিল, তো চিন্তা করলাম আমি আমার প্রবলেমটাও বলে যাই, আর যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছিল তো লাঞ্চটাও করে ফেলি। প্রবলেমটা কী ছিল? প্রবলেমটা তো নর্মাল কিছু, মানে এত কিছু ছিল না, কিন্তু আমার ভাতটা খেতে খুবই মজা লেগেছে। তো তোমাকে তিনি কিভাবে আশ্বস্ত করলেন, কি বললেন ডিবির হারুন সাহেব? উনি বলেছে যে আমি 3 দিনেই হচ্ছে তোমার যে অপরাধী তাকে বের করে ফেলবো। আচ্ছা, অপরাধটা কি ছিল, মানে তোমার কোন জায়গার মধ্যে চ্যালেঞ্জটা ছিল, যে কি সমস্যাটা অ্যাকচুয়ালি আমি বলতে চাই না, মানে খুবই নর্মাল একটা সমস্যা, সিম্পল, কিন্তু উনি তোমাকে অনেক উপদেশ দিল। তো সেক্ষেত্রে যারা এরকম তোমার মতো সমস্যার মধ্যে পড়ে তাদের কি করা উচিত? তাদেরকে অবশ্যই এটা যদি আরও সিরিয়াস না হয়ে যায় তাদের অবশ্যই হচ্ছে হেল্প নেওয়া উচিত, কারণ যে ডিবি হারুন আঙ্কেল তো সবার জন্য হেল্প করার জন্যই আছে, তো যাদের সমস্যা তাদের সবসময় বলা উচিত। এবং আমরা জানি যে আমাদের পুলিশের কিন্তু একটা নাম্বার আছে, ইমার্জেন্সি নাম্বার 999, যে কোনো ছেলে মেয়ে কিশোর কিশোরী যে কোনো জায়গায় কোনো সমস্যা যদি পড়ে তাদের সাথে সাথে 999-এ ফোন দিতে পারে, সে থানায় যেতে পারে, সে পুলিশের শরণাপন্ন হতে পারে। তোমার কাছে কি মনে হয় যে পুলিশ নিয়ে মানুষের যেটা মিশ্র প্রতিক্রিয়া, পুলিশ দেখলে মানুষ ভয় পায়, আসলে কি ভয় পাওয়া উচিত, নাকি না নিজেদের সমস্যা নিয়ে পুলিশের কাছে যাওয়া উচিত? আমি মনে করি পুলিশরা হওয়া উচিত ফ্রেন্ডলি, মানে তাদের কাছে গেলে তারা সমাধান পাবে, এরকম হওয়া উচিত। পুলিশের কাছে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ যে তারা তো আপনাকে হেল্প করবে, আপনার ক্ষতি তো করবে না। তো আমি মনে করি পুলিশকে কখনো ভয় পাওয়া উচিত না, তারা তো আপনাকে হেল্প করবে, আপনার সমস্যাটা এটা দেখে দিবে। তো আমার মনে হয় না মানে ভয় পাওয়া উচিত। পুলিশের কাছে যেতে কোনো অসুবিধা নিয়ে, কোনো সমস্যা নিয়ে যেতে কোথাও কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রত্যেকে যাতে নিজের কোনো সমস্যা থাকলে পুলিশের কাছে অভিযোগ নিয়ে যায়, তার সমাধান চায়, সেটা হতে পারে নাকি? বুঝলাম যে তুমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান কর্মকর্তা হারুনুর রশিদ সাহেবের কাছে গিয়েছিলা, সেখানে তুমি ভাত খেয়েছো, কেন গিয়েছিলা এবং সেখানে গিয়ে কী উপকার পেয়েছো তুমি? আমি ওখানে যার সবারই তো একটু প্রবলেম থাকে, তো আমার একটু প্রবলেম ছিল, এত বড় কিছু না। তো আমি গিয়েছিলাম, ওটার সমাধান পেয়েছি। ওই মানুষটাকে 3 দিন পরেই ধরে ফেলেছে, কিন্তু না আরও কম দিন লেগেছে। আমি যেটা মনে করি যাদের কোনো প্রবলেম হবে, বা আমার মতন যে শিশু, বড়, যে কেউ, টিনেজার, যে কেউ, যখন তাদের প্রবলেম হবে তাদের অবশ্যই থানা বা ডিবি কার্যালয়ে যাওয়া উচিত, তাদের অবশ্যই হেল্প নেওয়া উচিত। তো প্রথমে সবসময় আমাদের মা বাবাকে বলা উচিত, কারণ যে তারাই প্রথম গাইডেন্স, তারাই হচ্ছে হেল্প করবে প্রথমে। আর হচ্ছে আমি মনে করি কোনো ভয় পাওয়া উচিত না, মানুষের জীবনে প্রবলেম হতেই পারে, আর সেটার সমাধান ইনশাল্লাহ সবাই পাবেন। তো সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে সেটা খুবই চমৎকার কথা বলেছো। যদি কোনো শিশু কিশোর বা কেউ এরকম টেনে যায়, কোনো সমস্যা পড়ে, প্রথমে বাবা মার কাছে বলা উচিত, প্রয়োজনে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যাওয়া উচিত, যেটা তুমি গিয়েছো ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটনের যারা হারুনুর রশিদের কাছে গিয়েছো, তুমি সমাধান পেয়েছো। যদিও সমস্যাটা খুব ছোট্ট ছিল, তো উনি তো সবাইকে গেলে লাঞ্চ করায়, খাবার খাওয়ায়, তুমি কি খেয়েছিলা? হ্যাঁ, অবশ্যই খেয়েছিলাম। যখন আমি লাঞ্চের সময় গিয়েছিলাম, তো তারপরে হারুন আঙ্কেল বললো যেহেতু লাঞ্চের সময় গেছে আসো একসাথে সবাই খাই। তো ওখানে খুবই মজা করে খেলাম, ভাত ডাল সব অনেক কিছু। কে 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 ছিল তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে আমার আম্মু আব্বু সবাই ছিল, আরও হচ্ছে ডিবির আঙ্কেলরা ছিল, আন্টিরা ছিল, সবাই ছিল। তার মানে সেখানে কি মজা করে খেয়েছো? তো তো আমরা তো দেখি শুধু তুমি নয়, একজন শিশু হিসেবে তুমি নয়, আমরা দেখি নানা রকম শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদরা, নায়ক নায়িকারও সেখানে যায়। তো তো সেটি কি শুনেছো, সেই গল্প শুনেছো আর কারা কারা সেখানে গিয়েছে বা যায়? হ্যাঁ, আমি শুনেছি অনেক অ্যাক্ট্রেসরা গিয়েছে, তো আমিও গেলাম। তো তোমার কাছে ভালো লেগেছে? অফকোর্স ভালো লেগেছে। তো এই যে পুলিশ সম্পর্কে মানুষের একটা ধারণা, যে ধারণার পরিবর্তন হচ্ছে, যে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, কোনো অভিযোগ নিয়ে গেলে কোনো সমস্যা পড়ে কিনা, তুমি নিজে গিয়ে যেহেতু ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটনের জনাব হারুন সাহেবের কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পেরেছো, তুমি কি মনে করো যে প্রত্যেকটি নাগরিকের পুলিশের কাছে যাওয়া উচিত কোনো সমস্যা পড়লে? হ্যাঁ, অফকোর্স, কারণ যে যদি কোনো সমস্যা থাকে যেটা আপনাদের মানে মানে একদম সরাতেই হবে জীবন থেকে, মানে মানে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন, তো অবশ্যই পুলিশ বা হচ্ছে ডিবি কার্যালয়তে যাওয়া উচিত। প্রথমে মা বাবাকে বলে, তো অবশ্যই তারা আপনাদেরকে হেল্প করবে, কারণ যে পুলিশ ওনাদেরকে ভয় পাওয়া উচিত না, ওনারা আপনাকে হেল্প করবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লুবাবার কাছ থেকে নানা অজানা কথা। লুবাবা তার এই ছোট্ট সময়ের এই অল্প বয়সে নানা অভিজ্ঞতার কথা বলেছেন, তার অভিনয়ের কথা বলেছেন, তার ইউটিউব কন্টেন্ট দেবার কথা বলেছেন। আমরা দেখেছি যে ডিবি কার্যালয়ে জনাব হারুনুর রশিদ সাহেবের কাছে গিয়ে সে কীভাবে সহযোগিতা নিয়েছেন সেটিও বলেছেন। সব মিলিয়ে আসলে লুবাবার কাছ থেকে আমরা যেটুকু বুঝতে পারছি, একটা আদর্শ শিশু হিসাবে আমরা যদি বলতে চাই, তাহলে লুবাবা একজন আদর্শ শিশু হিসাবে কিন্তু আমাদের সমাজে এখন একটা প্রতিচ্ছবি হয়ে রয়েছে। এবং লুবাবা সবশেষে এসে তার দাদার প্রতি স্মৃতিকাতর হয়ে গানের কয়েকটি লাইন আমাদেরকে পড়ে শোনালেন, গেয়ে শোনালেন। আমরা আজকে আব্দুল কাদেরকে, যিনি আমাদের মাঝে নেই, লুবাবার দাদা, তার স্মৃতির প্রতি আমরা সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, তার রুহের মাগফিরাত কামনা করতে চাই। কিন্তু একই সাথে আমি মনে করি যাতে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে লুবাবা তৈরি হয়, একজন করে লুবাবা যাতে আমাদের সমাজের বাতিঘর হয়ে আমাদের লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের যে কথা কেউ বলেন অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী পর্বে দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমরা আমাদের যে কথা কেউ বলেন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।